নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব3 বাংলা নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। 25শে জুন আপনাদের প্রত্যেকে মনে থাকবে, 25শে জুন কসবা ল কলেজে গণধর্ষণ হয়েছিল, যার রেশ এখনও হয়তো আমরা কাটিয়ে উঠতে পারিনি, যার প্রতিবাদ, যার আন্দোলন, যার বিরুদ্ধে কথা এখনও চলছে। এর রেশ কাটতে না কাটতেই একটি প্রিমিয়ার ইনস্টিটিউট IIM জোকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে পড়ার জন্য কিন্তু প্রত্যেকেই, অর্থাৎ যারা অভিভাবক আছেন, অভিভাবিকা আছেন, তাদের ছেলে মেয়েদের IIM জোকায় পড়ানোর জন্য কিন্তু অনেক কিছু করার জন্য রেডি থাকে, প্রস্তুত থাকেন। সেখানেও এই কসবা ল কলেজের পর আবারও কিন্তু ছাত্রীকে ধর্ষণ করা হলো। আমাদের প্রশ্ন, আমরা এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, আগেও বহুবার বলেছি, আরও একবার বলছি, রাজ্যে শিক্ষাঙ্গনের নিরাপত্তা কোথায়? তাহলে আজকে যে সমস্ত বাবা মারা তার মেয়েদেরকে বিভিন্ন ব্র্যান্ডেড ইনস্টিটিউটে পড়তে পাঠাচ্ছে এই রাজ্যে, সেখানকার নিরাপত্তা কোথায়? ইউনিয়ন রুমে তো ম্যাসাজ হচ্ছে, ইউনিয়ন রুমে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। আমাদের আজকের পর্ব অর্থাৎ নীতি নির্ণয়ন আর দুর্নীতির প্রথম পার্টে আমরা সেটা রাখবো। তারপর আমরা রাজনৈতিক আলোচনা করব যে এই রাজ্য সরকারের বিরুদ্ধে যে এত দুর্নীতির অভিযোগ কোন দিকে গড়াচ্ছে এবং কি হতে পারে। আমাদের আজকের পর্বে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের খুব পরিচিত মুখ। আমার বাদিকে বসে আছেন দুর্গাপুর উইমেন্স কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল এবং রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দি, আপনাকে ট্রাইব টিভি স্টুডিওতে প্রথমবার আপনি এসেছেন, আপনাকে স্বাগত এবং তার সঙ্গে নীতি নির্ণয়ন আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করলাম, শিক্ষাঙ্গনের নিরাপত্তা। আপনি একটি কলেজের প্রিন্সিপাল দুর্গাপুরে, আপনাকে অনেক বড় দায়িত্ব সামলাতে হয়। কিভাবে দেখছেন এই বারবার শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা কোথায়? আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটাকে না খুব সেপারেটলি দেখলে চলবে না। এটা একটা সামগ্রিক প্রেক্ষাপটের কতগুলো ঘটনা, এবং এটাকে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কয়েকটা ঘটনা দিয়ে আলাদা করতে চাই না। পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো যে কটা ঘটছে, লাইমলাইটে আসছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিজে একজন নারী, লজ্জার বিষয়, কিন্তু সামগ্রিকভাবে না এটার আলোচনা হওয়া প্রয়োজন এবং এর কতগুলো পার্সপেক্টিভ আছে। নাম্বার ওয়ান, আমরা স্বাধীনতার ৭৮ বছর পরেও নারী সুরক্ষা নিয়ে কি সত্যি সিরিয়াস? কারণ একজন শুধু নারী সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো ইস্যু। যেরকম আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, তাহলে নারী যদি তার গৃহকর্মের বাইরে বেরিয়ে কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় সুরক্ষিত না হয়, তাহলে সে বেরোবে কী করে? তার বাড়ির বাবা মা, তার আত্মীয় পরিজন তাকে বাধা দেবে যে তোমার সুরক্ষাটাই যেখানে নেই, তুমি সেখানে শিক্ষা নেবে কি, তুমি সেখানে চাকরি করবে কি? তার মানে নারী সুরক্ষাটা যদি চ্যালেঞ্জড হয়ে যায়, নারীর ক্ষমতায়ন চ্যালেঞ্জ হয়। এটা প্রথম। এবং সার্বিকভাবে আমি যেটা দেখছিলাম, যে আমরা ডেটা সার্ভে করি অনবরতই, সেখানে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্সে ভারতবর্ষ ১৭৭টা দেশের মধ্যে স্থান হচ্ছে ১২৮, মানে অনেকটা নিচের দিকে। আমি সেজন্যই প্রশ্নটা তুলছি যে আমরা কি সত্যি সিরিয়াস নারী সুরক্ষার ব্যাপারে? এবং সবথেকে মানে ভয়ঙ্কর ঘটনা হয়ে গিয়েছিল দিল্লির বুকে নির্ভয়া কাণ্ড। মানে আমার মনে হয় ভারতবর্ষে এরম ঘটনা যে হয়নি তা না, আনাচে কানাচে কত ঘটনা ঘটছে, কিন্তু নাড়িয়ে দিয়েছিল যে দিল্লির মতো মানে রাজধানীতে একটি শিক্ষিত মেয়ে এইভাবে অত্যাচারিত হয়েছে কতগুলো মানে একেবারে অতি সাধারণ মানুষের দ্বারা, এবং অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এবং তারপরে এই সবার কিন্তু শাস্তি হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমরা সেইটা কেন ফলো করতে পারছি না সব জায়গায়? আরেকটা কথা আমি বলবো যে এই ঘটনা, নির্ভয়ার ঘটনা ঘটার পরে চিদম্বরম ২০১৩ সালের ঘটনা, তখন ১,০০০ কোটি টাকা স্যাংশন করেছিলেন একটা ফান্ড তৈরি করে, নির্ভয়া ফান্ড। তার মানে এই ফান্ডটা কিসের জন্য? যে সমস্ত ইনস্টিটিউশনে সিসিটিভি থাকবে, সিকিউরিটি থাকবে, মানে কত কি করা যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ফান্ডটা কিন্তু ২০২১-২২ করে দেওয়া হলো ৫৮৭ কোটি, মানে অর্ধেক করে দেওয়া হলো। আমি যেটা বলছিলাম যে নারী সুরক্ষা নিয়ে কি আমরা সত্যিই চিন্তিত?
শুধু তাই নয়, এই ফান্ডের মাত্র 31%, অর্থাৎ 183 কোটি টাকা খরচা হলো। তার মানে অ্যালোকেশন কমিয়ে দেওয়া হলো, তার মধ্যেও আবার কাটছাট করা হলো খরচাতে। অর্থাৎ এটা প্রচারই এলো না। অর্থাৎ এই যে প্রচার, যে নারী সুরক্ষা দিতে হবে, সুপ্রিম কোর্টের আইন আছে, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি প্রত্যেক ইনস্টিটিউশনে থাকা বাধ্যতামূলক আছে, কি আছে খাতায় কলমে, অ্যাক্টিভ নয়। সেখানে একজন এনজিও থাকবেন, একজন আইনের বিশেষজ্ঞ তিনি থাকবেন। কাজে এই ঘটনা ঘটাতে যারা ঘটাচ্ছে তারা তো ভয় পাওয়ার কথা, কিন্তু তারা ভয়টা পাচ্ছে না। এটা একটা দিক হলো। আরেকটা দিক হচ্ছে যে যারা সমাজে এই অন্যায়গুলো করছে, সেটা আরজিকর হোক বা কসবা হোক বা এই IIM জোকাতে যেটা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি মানুষ দেখতে চায়। কিন্তু মনে হয় যে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, এই যে পর পর ঘটে যাচ্ছে, বিশেষ করে 25 তারিখ, তারপর আবার এই জুলাই মাসে, এই যে পর পর ঘটে যাচ্ছে কেন? মানে আপনি একটা কলেজের প্রিন্সিপাল, সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুম থেকে শুরু করে যা যা অভিযোগ উঠছে আমাদের এই রাজ্যে, কেন? স্পেসিফিক রিজন কি? মানে এখানে কি রাজনীতি প্রধান কারণ, না এর মোটিভ কি? দেখুন, মোটিভ তো যারা করে তারা দুষ্কৃতকারী, তারা যে ফ্যামিলিরই হোক সেই ফ্যামিলিতে তারা শিক্ষা পায়নি। যে একটা শিক্ষিত, এবং সবথেকে যে ঘটনাগুলো উঠে আসছে, এই ধর্ষকরা শিক্ষিত। দুঃখের বিষয় আপনি দেখুন, একদম অ্যাডভোকেট, অ্যাডভোকেট মনোজিৎ হচ্ছে একজন অ্যাডভোকেট। না, আমি IIM জোকার কথা বলছি। জোকা, তার মানে কি, আগে এই যে নির্ভয়া কাণ্ড যারা ঘটিয়েছে তারা কি, তারা অল্প শিক্ষিত মানুষ, তারা হয়তো ছোটখাটো কাজ করে, তাদের কোনো মরাল সেন্স নেই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এই যে ঘটনাগুলো সামনে আসছে, এটা শিক্ষিত মানুষরা করছে। তাহলে শিক্ষা আমাদের কি শেখায়? শিক্ষা যদি নীতিবোধ না তৈরি করে, মরালিটি না তৈরি করে, তাহলে তো সেই শিক্ষার কোনো মানে হয় না। কাজে এখানে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে, কিন্তু যে আমরা কি যথার্থ শিক্ষাটা দিতে পারছি সমাজকে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। আরেকটা কথা বলবো, এরা তো কোনো না কোনো ভদ্র ফ্যামিলির ছেলে, তাহলে তাদের পেরেন্টরা তাদের কি শিখিয়েছে? যে লেখাপড়া শিখে একটা মেয়েকে রেপ করা যায়। রেপ মানে তো অত্যাচার। আপনি একটা ভাবুন, একটা পশুও কখনো এটা এত অন্যায় করতে পারে না, কিন্তু এটা মানুষ করতে পারে। আমরা নাকি শ্রেষ্ঠ জীব পৃথিবীর। কাজে এই যে শিক্ষাটা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা একেবারে গুরুত্ব পায় না, সেটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে, মানে স্কুল লেভেল থেকে লিঙ্গ সাম্যের পাঠ দিতে হবে, এবং এমনভাবে দিতে হবে যে সেটা বাচ্চার মনে ঢুকে যাবে, যে একটা ছেলে সে মনে করবে না যে আমি সুপিরিয়র একটা মেয়ের থেকে। সেটা বাড়ি থেকে শুরু হবে, লিঙ্গ সাম্যের পাঠ। দরকার হলে গার্জিয়ানদের সেই ট্রেনিং দিতে হবে। ইনফ্যাক্ট আমি আমার কলেজে প্যারেন্ট টিচার মিটিং করি, এবং সবাই শুনে হাসে যে কলেজে আবার প্যারেন্ট টিচার মিটিং। আমি করি, তার কারণ আমি গার্জিয়ানদের সঙ্গে কথা বলি এবং তাদেরও এইটা বলতে চাই যে আপনারা কি বাড়িতে একটা ছেলে এবং মেয়েকে আপনারা আলাদা করে দেখেন? কাজে এই যে ইস্যুটা তোলা দরকার, না হলে কিন্তু এই জিনিস থামবে না, একটার পর একটা ঘটতে থাকবে। এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, এটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কর্ণাটকে কিছুদিন আগে একটি ডাক্তার একটি মেয়ে, সে ওই রকমভাবে গ্যাং রেপড হয়েছিল রাস্তাতে, কর্ণাটকে, আপনারা জানেন। কাজে এই ঘটনা সবগুলো লাইমলাইটে হয়তো আসছে না, কিন্তু ঘটছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কাজে সেই প্যাট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ সেই মনুসংহিতার কথা একেবারে ভুলে গিয়ে আমাদের একটা ইগ্যালিটেরিয়ান সোসাইটি, সাম্যবাদের কথা বলতে হবে। যে সাম্যবাদের কথা বিবেকানন্দ বলে গেছেন, যে লড়াইটা বিবেকানন্দর সঙ্গে বিদ্যাসাগর তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন কন্যা পে এবং পালনীয়া শিক্ষা নিয়ে অতি যত্নত। শাস্ত্র বাক্য উদ্ধৃত করে তিনি বলেছিলেন যে আমাদের শাস্ত্রে রয়েছে যে কন্যাকে যত্ন করে পালন করতে হবে। এটা আজকের কথা নয়, 21st সেঞ্চুরির কথা নয়। ভারতের শাস্ত্র মেয়েদের সমান অধিকারের কথা বলেছে, মেয়েদের শিক্ষা দেওয়ার কথা বলেছে। এবং একটা ভয়ের কথা বলছি, যেহেতু আমি একটা কলেজের প্রিন্সিপাল, আমার কাছে বহু খবর আসে, সেটা হচ্ছে এই ঘটনা ঘটার পরে, মানে বিশেষ করে আরজি করের পরে, বহু বাবা মা তারা কিন্তু মেয়েদের ক্লাসে পাঠাচ্ছিলেন না। কিভাবে কি অ্যাসুরেন্সে পাঠাবে? এবং আপনি যেটা বললেন, এবং এটা প্রত্যেকে জানা উচিত এবং বোঝা উচিত, যে বিইং আ প্রিন্সিপাল অফ আ কলেজ, আপনি পেরেন্ট টিচার মিটিং করেন।
হ্যাঁ, আমি রেগুলারলি করি, যেটা স্কুলে অনেকে অ্যাটেন্ড করেন না, খুব লাইটলি নেয়, অনেক গার্জেন দেখেছি তারা লাইটলি নেয়, কিন্তু এটা কতটা ইম্পর্টেন্ট, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে কিন্তু এটা খুব বড় মেসেজ, বার্তা, যে একটা কলেজের প্রিন্সিপাল হয়ে কিন্তু পেরেন্ট টিচার মিটিং করেন এবং উভয় অর্থাৎ মেল ফিমেল পুরুষ নারীকে কিন্তু সমান, কেউ ইনফিরিয়ার না কেউ সুপিরিয়ার না, এই মোটিভ দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে, এই দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে। আমি পরবর্তী যে কথা আপনি বলছিলেন যে এই যে আমাদের এই রাজ্যে যদি আসি, কসবা ল কলেজে মনোজিৎকে নিয়ে আপনি কথা বলছিলেন, এই ম্যাঙ্গো রাজ মনানদি, এই যে ম্যাঙ্গো রাজ, কোনো পদক্ষেপ নেই, কোনো কন্ট্রোল নেই, দিনের পর দিন কবে পাস আউট, এসে হুলিকানিজম করছে, ইউনিয়ন রুমে মাসাজ রুম করছে, ইউনিয়ন রুমে যা ইচ্ছে তাই করছে, কেন? এর জন্য গভর্নিং বডি মানে তো অনেক বড় চেন। দেখুন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এখানে কলেজের প্রিন্সিপাল গভর্নিং বডির বিশাল রোল আছে। আমরা যতই এটাকে রাজনৈতিক রং দিতে চাই, সেটা তো নিশ্চয়ই হয়তো আছে কি নেই সেটা তদন্ত সাপেক্ষ, সে একটা বিশেষ রাজনৈতিক দলের, সে হতেই পারে। ইউনিয়ন করাটা তো কোনো খারাপ জিনিস নয়, এই ইউনিয়ন করেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, বড় বড় নেতারা এসছেন, তারা আন্দোলন করতেন যথার্থ। আমি একটা কথা বলি, আমার ছেলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ওখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে ইউনিয়ন আছে সেটা সম্পূর্ণ অরাজনৈতিক, এবং তারা কিসের জন্য লড়াই করে? টাইমের রেজাল্ট কেন বেরোচ্ছে না, ছাত্ররা কেন এই সুবিধে পাচ্ছে না, একেবারে অরাজনৈতিক। আমরা এই রকম ইউনিয়ন কেন কলেজে কলেজে করতে পারছি না? কিন্তু আমি আবারও বলবো, যে কটা ঘটনা ঘটছে, সেটা কসবা হোক বা এই IIM জোকা, এখানে কিন্তু প্রিন্সিপাল এবং গভর্নিং বডি দায় এড়াতে পারে না, কারণ কলেজ প্রেমিসের মধ্যে দায়িত্ব কিন্তু প্রিন্সিপাল, সেফটি রাখাটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই একটা ঘটনা কি করে ঘটছে এবং কলেজ টাইমের বাইরে ঘটনাটা ঘটছে, কলেজ শেষ হয়ে যাচ্ছে 2টো, রাত্রি 10টা অবধি কী করে ইউনিয়ন রুম খোলা থাকে, কার পারমিশনে? আমি তো আমার কলেজে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি, আমার 4:45 অবধি কলেজ, 5টার পর কোনো মেয়েকে আমি কলেজে অ্যালাউ করবো না। আমার 24 ঘন্টা সিসিটিভি এবং সিকিউরিটি আছে, কিন্তু সেটা কথা নয়, কিন্তু আমি একটা মেয়েকেও কিন্তু তারপর অ্যালাউ করব না, তাদের বাড়িতে যেতে হবে, কারণ এই সিকিউরিটি নেওয়ার দায়িত্ব কিন্তু প্রিন্সিপালের। এবং অবশ্যই মনোজিতের মতো ছেলে, যার এত পুলিশ রেকর্ড, সে কি করে সেখানে অ্যাক্সেস পায়, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, সে কি করে অস্থায়ী কর্মী হিসেবেও চাকরি পায়? একটা যে কোনো চাকরি করতে গেলে তার ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, সেটা কি করে হতে পারে? কাজে কলেজের কর্তৃপক্ষ কিন্তু দায় এড়াতে পারবে না, নিশ্চয়ই তাদেরও কিছু বলার আছে, সেটা তারা বলবেন কোর্টে, এটা তো এখন বিচার সাপেক্ষ। কিন্তু আমি আবারও বলবো যে এদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার, কারণ সমাজে বার্তা দেওয়া দরকার। খারাপ লাগে বাচ্চা ছেলেরা, এরা এই শাস্তি পাবে, আমি মন থেকে চাই না, কিন্তু এই অন্যায় যারা করছে এই বার্তাটা সমাজে দিতে হবে যে তুমি যদি এই অন্যায় করো, তোমাকে কিন্তু মানে জেলের গারদের ভেতরে থাকতে হবে, তুমি সমাজে থাকার যোগ্য নও, এই বার্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেশ মনানদি, এবার যদি আমরা একটু রাজনৈতিক প্রেক্ষাপটে আসি, আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনিও আপনার বিশ্লেষণ আমরা প্রত্যেকেই দেখেছি, আপনারা দর্শকরা অনেকে শুনেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে ভোট কিন্তু কয়েক মাস পরেই, যত নির্বাচন এগোচ্ছে, একদম চারিদিক থেকে কিন্তু বিভিন্ন রকম ইস্যুস সামনে আসছে। একদিকে ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের, তার সঙ্গে SSC চাকরিহারা নবান্ন অভিযান একের পর এক শুরু করেছে, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। মনানদি, এর কিভাবে দেখছেন? মানে এর পর একে কাউন্টার করার জন্য রাজ্য সভাপতি নতুন বিজেপির শ্রমিক ভট্টাচার্য এবং তার সাথে শুভেন্দু অধিকারী, তাহলে SS জুটি কি তৃণমূলের ঘুম কাটবে? অ্যাকচুয়ালি আমার একটা শঙ্খ ঘোষের একটা কবিতা না খুব ভালো লাগে, এই লাইনটা, যে নিজের জয়ের কাছে পরাজিত হয়েও না কখনো। অর্থাৎ যে জয়টা একটা রাজনৈতিক দল পায়, সেটাকে ধরে রাখা আরও বড় চ্যালেঞ্জ। এবং আমাদের রাজ্যে দীর্ঘ 34 বছর CPIM তারা প্রশাসনে ছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেস, তাদেরও 14 বছর বোধহয় হয়ে গেল, আবার ভোট আসছে। কাজেই প্রশাসনে থাকাটা না একটা অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার। অর্থাৎ একটা রাজনৈতিক দলের প্রতিনিধি প্রশাসনে আসে, কিন্তু এটা মনে রাখতে হবে যে দল এবং প্রশাসন দুটো কিন্তু আলাদা জিনিস। রাজনৈতিক দল যদি প্রশাসন এক হয়ে যায়, সমস্যাটা তখনই সৃষ্টি হয়। যে প্রশাসকের চেয়ারে বসবে তাকে কিন্তু
রাজ্যবাসীর কথা ভেবে কিছু কঠোর সিদ্ধান্ত এবং সেটা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে, তবেই কিন্তু সে প্রশাসক হতে পারবে। আমরা ইতিহাসে পড়েছি তো যে সমস্ত মানে গুড গভর্নেন্স এক্সাম্পল হয়ে রয়েছে, যেমন সম্রাট আকবর, যেমন হর্ষবর্ধন, যেমন সম্রাট অশোক, মানে এদের কথা কেন আমরা ইতিহাসে পড়ি? হাজার হাজার রাজা, হাজার হাজার সব কিছু প্রশাসক আছেন, কিন্তু তাদের কথাই আমরা কেন এক্সাম্পল হিসেবে বলি? তার কারণ এই নিরপেক্ষতা। সম্রাট আকবর কেন তাকে মহামতি বলা হতো? কারণ তিনি বুঝেছিলেন যে এই দেশে যদি আমাকে একটা সুশাসন দিতে হয়, সবাইকে নিয়ে চলতে হবে। কাজে এই যে গুড গভর্নেন্স, এটা কিন্তু আলাদা সাবজেক্ট, এটা কিন্তু রাজনৈতিক দলের থেকে আলাদা। কাজে এই দুটো যখনই মিলেমিশে একাকার হয়ে যায়, এটা সব জায়গায় সমস্যা তৈরি করে। এবং আমরা দেখো অনেক কষ্ট করে কিন্তু এই গণতন্ত্রটা অর্জন করেছি। আমার তো মনে হয় প্রত্যেক বাঙালিকে এবং পাঞ্জাবিদের একবার আন্দামানের সেলুলার জেলটা ঘুরে আসা উচিত। ওখানে না গেলে না বুঝতে পারবে না যে কি যন্ত্রণা, কি কষ্ট সহ্য করে আজকে এই স্বাধীনতা এসেছে। এবং এই স্বাধীনতার অন্যতম জিনিস হচ্ছে গণতন্ত্র, যেটা সংবিধানকে মাথায় করে রাখা উচিত, এবং সেখানে প্রত্যেক ছত্রে ছত্রেই গণতন্ত্রের কথা। কাজে এই গণতন্ত্র যে আমরা পেয়েছি, এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই প্রশাসকের। কাজে এখানে রাজনৈতিকভাবে যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি প্রথম দিকের দুটো টার্মে আমরা যে স্টাডি করেছি, সেখানে কিন্তু এই যে পরিকাঠামো উন্নয়ন, তাতে একটা বিপুল পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। তার মানে শাসকের কিন্তু প্রধান, শাসক কথাটা আমি ইউজ করতে চাই না, প্রশাসকের প্রধান কাজ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেটা স্বাস্থ্য, সেটা শিক্ষা, রাস্তাঘাট, এটাই কিন্তু প্রশাসকের কাজ। এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল গভর্নমেন্টের পিরিয়ডে বিপুল বেড়েছে, কিন্তু তার পরবর্তীকাল থেকে কিন্তু এটা ডিক্রিজিং ট্রেন্ড। অর্থাৎ যে পরিকাঠামো উন্নয়নটা অনেকটা বেড়েছে, সেটা কিন্তু তারা ধরে রাখতে পারছে না, এবং তার জন্য নিশ্চয়ই ফেডারেল স্ট্রাকচারের একটা দায় আছে। অর্থাৎ সব টাকা তো রাজ্য খরচা করে না, কেন্দ্র রাজ্য মিলে যে কোনো প্রকল্পগুলো, সেখানে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে দুর্নীতির জন্য তারা বলছে, বা রাস্তাঘাট তৈরির টাকা, সেখানেও রাজ্য ঠিক মতো টাকা পাচ্ছে না, সেখানেও বলছে দুর্নীতি। তার মানে দুর্নীতি কিন্তু সর্বত্র, সারা পৃথিবী জুড়ে রয়েছে। কিন্তু আবারও বলছি, গুড গভর্নেন্স অর্থাৎ যে সুপ্রশাসক, তার কাজ দুর্নীতিটাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দুর্নীতিগ্রস্তদের, যে যাতে আর কেউ দুর্নীতিটা করতে সাহস না পায়, ভয় পায়। কিন্তু আমাদের এই রাজ্যে কি শাস্তি হচ্ছে দিদি? এটাই সব থেকে দুঃখের ব্যাপার, যে শাস্তিটা না মানুষ চোখে দেখতে পাচ্ছে না। এবং এর থেকে আমি এর সাথে আপনাকে জিজ্ঞেস করবো যে শাস্তি হলেই তো মানুষ ভাববে যে আমি করলে তো আমিও শাস্তি পাবো। এক্স্যাক্টলি। এবং আমার ওপর, মাথার ওপর যদি রাজনৈতিক দলের ছত্রছায়া আমি থাকি, আমার যদি যেরকম ম্যাঙ্গোর ক্ষেত্রে জেঠু ছিল, আলফান্সো হোক, ল্যাংড়া হোক, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে যদি সেই স্পর্ধা আমার থাকে, আমি তো তাহলেই তো সেই দুষ্কৃতি রাজ করতে পারবো। আমি তো জানি এই আমাদের এইখানেই এত দুর্নীতির জন্য আপনি কি এটাকেই মেন দায়ী করবেন? দুর্নীতি কন্ট্রোল নেই, দুর্নীতি সব জায়গায় আছে, এমন কোনো রাজ্যও নেই সেখানে দুর্নীতি নেই। পশ্চিমবঙ্গেও সেটা হয়েছে, কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে কি সমাজে দুর্নীতিটা মান্যতা পেয়ে গেছে। একদম একদম। অর্থাৎ আমি দুর্নীতি করলেও আমার মাথায় যদি রাজনৈতিক হস্তক্ষেপ, কারোর মানে রাজনৈতিক হাত থাকে, তাহলে আমি পার পেয়ে যাব। এই বার্তাটা ভয়ঙ্কর। কাজে তৃণমূলের কাছে না এইটা একটা বড় চ্যালেঞ্জ। মাননীয় মুখ্যমন্ত্রী একা তো সব কিছু সামলাতে পারবেন না, কি করে সম্ভব? কিন্তু তার বার্তাটা, তিনি যে একটা সততার প্রতীক হিসেবে এসেছিলেন, মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু এখন কোথাও লেখা দেখা যায় না। না, কারণ দুর্নীতির প্রচুর অভিযোগ আসছে না, সেগুলো প্রমাণও হচ্ছে না। সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার, সেটা প্রমাণ হচ্ছে না আদালতে। এটা আরেকটা দুর্ভাগ্যজনক। যাচ্ছে তারপর সেটা জামিন নিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে বিচার ব্যবস্থার একটা বিশাল রোল আছে, পুলিশ ব্যবস্থার একটা বিশাল রোল। তুমি চিন্তা করো, আরজি করের মতো ঘটনা, সেখানে প্রমাণ নেই, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে মানুষ যে এত বড় মানে ঘটনা, যেটা সারা বিশ্বে আলোড়িত হলো, সারা বিশ্বের মানুষ পথে নেমেছে, সেখানে প্রমাণ পাওয়া যাচ্ছে না। এখানে পুলিশের ভূমিকা, সেখানে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে। তার মানে এই যে পুলিশ প্রশাসন, তাদেরও কিন্তু নিরপেক্ষ কাজ করতে দিতে হবে।
তারা এই যে এই ঘটনাটা কসবার ঘটনায় পুলিশ একেবারে অ্যাক্টিভলি কাজ করেছে, ক্রাইম সিন বন্ধ করে দেওয়া, মানে যা যা করার পুলিশ করেছে, তাহলে প্রত্যেকটা ঘটনায় এটা করতে হবে। এবং একটা কথা বলবো, যিনি বিচারকের আসনে বসে আছেন তার টেবিলে যদি প্রমাণ না থাকে তিনি জেনে বুঝেও কিছু করতে পারবেন না, তার হাত পা বাঁধা, এবং সেটাই হচ্ছে। অর্থাৎ যিনি প্রশাসক, আমি আবারও বলছি, তিনি অন্যায়কে অন্যায় হিসেবে মানবেন এবং যারা অন্যায় করছে তাদের শাস্তি দিতে হবে। এই কৌটিল্যের অর্থশাস্ত্রে 3 রকম দণ্ডের কথা আছে, তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ উনি বলেছেন যে যিনি সুপ্রশাসক হবেন তিনি যথার্হ দণ্ড দেবেন। যথার্হ দণ্ড মানে যার যতটুকু অপরাধ ঠিক ততটা দণ্ড, অর্থাৎ লঘু পাপে গুরুদণ্ডটাও যেমন অন্যায়, অর্থাৎ গুরু পাপে লঘুদণ্ডটাও সমান অন্যায়। অর্থাৎ যার যেটুকু অন্যায় তাকে সেই শাস্তিটা পেতে দিতে হবে, তার জন্য একটা ব্যবস্থা আছে। কারণ পুলিশই তো প্রথম এই অপরাধের প্রমাণগুলো জোগাড় করবেন, কিন্তু পুলিশ যদি অসহায় হয় তাহলে কে বিচার করবে, বিচারকের টেবিলে কে প্রমাণ তুলে দেবে? এবং একটা জিনিস তুমি লক্ষ্য রাখো যে এই কসবা কাণ্ডে পুলিশ যতটা অ্যাক্টিভলি সুন্দরভাবে করেছে, ঠিক অতটাই ইনঅ্যাক্টিভ ইন কেস অফ আরজি কর। যে পুলিশ এত প্রোঅ্যাক্টিভলি কাজ করলেও সেই টেবিলের তলায় লুকোচ্ছে কেন? আমাদের কাছে এটা প্রশ্ন, এটা কেন হচ্ছে? এবং নির্ভয়া কাণ্ডেও আমরা দেখেছি যে দিল্লি পুলিশ কিভাবে অ্যাক্টিভলি সব কজনকে ধরেছিল। কাজে পুলিশ পারে না এমন কিছু হতে পারে না। এবং কলকাতা পুলিশের ক্রেডেনশিয়াল নিয়ে আমার কিছু বলার নেই, অত্যন্ত এফিশিয়েন্ট তারা, কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পুলিশ প্রশাসন মানে রাজ্য প্রশাসন নয়, রাজ্য প্রশাসনের একটা পার্ট তারা, কিন্তু তাদের ফ্রিলি কাজ করতে দিতে হবে। যেমন ধরো আমরা অধ্যক্ষ বা অধ্যাপক, আমরা ক্লাসে পড়াতে যাব, সেখানে যদি আমাদের বলে দেওয়া হয় যে না তুমি এটা পড়াতে পারবে না, ওটা পড়াতে পারবে না, তাহলে তো ছাত্রছাত্রীরা ঠিক শিক্ষাটা পাবে না। ঠিক সর্বক্ষেত্রে তাই এই স্বাধীনতাটা দিতে হবে। আমরা তো স্বাধীন ভারতবর্ষে বাস করি, কাজেই গণতন্ত্রের আসল মানে এবং স্বাধীনতার সঠিক মানে যদি আমরা মেনে চলি, তাহলে এই বাংলা সত্যি সোনার বাংলা হতে পারে, এত পোটেনশিয়াল রয়েছে। কিন্তু ওটাই বললাম যে দল, রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক প্রচার করবেন, ভোটের স্ট্র্যাটেজি ঠিক করবেন, সেটা তাদের কাজ, কিন্তু প্রশাসনে যে বসবে তার দায়িত্বটা কিন্তু অনেক বেশি। বিজেপির ক্ষেত্রে যেটা একটু বলেনি, যেটা বললেন, বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে উঠে এসছে 2019 থেকে, আমরা জানি ধীরে ধীরে তাদের পদক্ষেপ। এবং গণতন্ত্রে তো বিরোধিতা থাকতে হবে, বিরোধিতা না থাকলে সেটা গণতন্ত্র নয়। বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করছেন এবং শ্রমিক ভট্টাচার্য নতুন এসেছেন, কিন্তু তিনি কিছুটা লিবারাল অ্যাটিটিউড দেখাচ্ছেন। আবার অন্যদিকে যিনি বিরোধী দলনেতা তিনি কট্টর হিন্দুত্বের কথা বলছেন। কিন্তু আবারও একটাই কথা বলবো যে পশ্চিমবঙ্গ বা এখন যেটা মানে বাংলা ছিল পশ্চিমবঙ্গ হয়েছে, আমরা কিন্তু এই হিন্দু মুসলমান ভেদাভেদে বিশ্বাস করি না। আমাদের রাজ্য বিবেকানন্দের রাজ্য এবং নজরুল ইসলামের রাজ্য, রবীন্দ্রনাথের রাজ্য। এখানে কোনো ধর্মের ভিত্তিতে ভেদাভেদ বাঙালিরা কোনোদিন অ্যাকসেপ্ট করেনি এবং করবেও না ভবিষ্যতে। কাজে সেই স্ট্র্যাটেজিটা বাদ দিয়ে যদি অন্য স্ট্র্যাটেজি নিয়ে তারা লড়াই করে, উন্নয়নের বার্তা দেয়, আমার মনে হয় সেটা অনেক বেশি প্রয়োজনীয় এই সময় বসে। বেশ, আমাদের সময় একদম শেষ। দিদি, শেষ প্রশ্ন করব, এই যে কট্টর হিন্দুত্ববাদ যেটা আপনি বললেন, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য যেভাবে এখনো পর্যন্ত তিনি দায়িত্ব সবে নিয়েছেন, দিলীপবাবু ইতিমধ্যে দিল্লিতে, কিভাবে দেখছেন? মানে তৃণমূলের কাছে কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে 2026? দিলীপ ঘোষ না, ওভারঅল। হ্যাঁ, নিশ্চয়ই বিজেপির কাছে তো চ্যালেঞ্জ অবশ্যই আছে এবং তারা বিরোধী, কাজেই তারা তো দুর্নীতি, শিক্ষা দুর্নীতি যেগুলো আলোচনায় আসে সেগুলো তো তাদের হাতিয়ার, কাজেই সেগুলো তো নিয়ে তারা লড়তেই পারেন। তার সঙ্গে কিছু পজিটিভ দিক দেখাতে হবে, শুধুমাত্র নেগেটিভিটি দিয়ে কিন্তু পলিটিক্সে বেশি দিন টিকে থাকা যায় না। আপনারা নতুন কি দিতে পারেন বাংলার মানুষকে? এবং রবীন্দ্রনাথের কথাই শেষ করব যে ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, এটাই বাংলার মনের কথা। বেশ, আমি এই প্রশ্নটা না করে শেষ করবো না। এই যে 21শে জুলাই আসছে, শহীদ দিবস, আপনারা সবাই জানেন, তৃণমূলের কি এটাই শেষ শহীদ দিবস হতে যাচ্ছে? না,
না সেটা তো মানে বলা ক্ষমতা যায় না। ক্ষমতার থাকাকালীন অবস্থায়? না নিশ্চয়ই সেটা নয়। যদি তারা আবার পরবর্তী বিধানসভায় যেতে তাহলে আবার 21শে জুলাই তারা করবে, সেটা তো মানুষের ম্যান্ডেট, তাতে ভোটে ঠিক হবে। কিন্তু তাদের কাছে চ্যালেঞ্জ আছে, কারণ প্রথমে 2011-তে যখন তারা প্রশাসনে এসেছিলেন তখন যে বিরোধীদের যা পরিস্থিতি ছিল, এখন তো বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে, তারা মাঠে ময়দানে নামছে, তারা মানুষকে নানাভাবে তাদের এজেন্ডা স্ট্র্যাটেজি বলছে। কাজে তারা কিভাবে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করবেন সেটা তারাই ঠিক করবেন। 21শে জুলাই নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আছে, দেখা যাক আমাদের শাসক দল তারা কিভাবে মানুষের কাছে কথা তুলে ধরে। বেশ, আমাদের সেদিকে নজর থাকবে। মনোনয়ন আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখবার জন্য। এবং আমরা IIM জোকাতে আবারও যা ধর্ষণ হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের প্রশ্ন ছিল রাজ্যের শিক্ষাঙ্গনের নিরাপত্তা কোথায়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানলেন, এবং তার সঙ্গে আগামী 2026-এ কতটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে তৃণমূলের কাছে সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। আমাদের পর্ব চলতে থাকবে, আর আপনাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ট্রাইব বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।